আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কুরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আর রহমান এর 40টি আয়াত আমরা তিলাওয়াত সম্পূর্ণ করেছি। আজ আমরা তার পরবর্তী আয়াত থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। তো চলুন আর দেরি করছি না, আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي. اللهم صل على محمد محمد النبي النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وآله وسلم وسلم تسليما تسليما. رب زدني علما، رب زدني علما. رب رب زدني زدني علما علما. رب زدني علما بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم আচ্ছা, আমরা চলে আসছি ইয়া আইন পেশ ইউ। ইয়া পেশটাকে আইনের সাথে মিলাতে হবে। ইয়া আইন পেশ ইউ, রা জবর রা, ফা লাম পেশ ফুল, ফাটা লামের সাথে গিয়ে মিলবে। ইউ রাফুল, ইউ রাফুল। ইয়া পেশের উচ্চারণটা ইউ এর মতো, ইংলিশে ইউ এর মতো উচ্চারণ হবে। ইয়া আইন পেশ ইউ, রা জবর রা, ইউ রা, ফা লাম পেশ ফুল, ইউ রাফুল। সকলে তিনবার চারবার করে ইউ রাফুল, ইউ রাফুল। হ্যাঁ, ইউ ইউ পড়তে হবে। ইউ রাফুল, ইউ রাফুল। সকলে ইউ রাফুল। এরপরে মিম জিম পেশ মুজ, কলকলা হবে। মিম জিম পেশ মুজ, মুজ কলকলা, মুজ। রজের রি, মুজরি, মুজরি। মিম ওয়াও পেশ মু, একালিপ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, একালিপ টানতে হবে। তাহলে কি হলো উচ্চারণটা? মুজরি মু, নুন জবর না, মুজরি মুনা, মুজরিমুনা। সকলে মুজরিমুনা, মুজরিমুনা। তাহলে একসাথে এবার পড়বো। ইউরাফুল মুজরিমুনা, ইউরাফুল মুজরিমুনা, ইউরাফুল মুজরিমুনা। সকলে ইউরাফুল মুজরিমুনা। المجرمون يعرف المجرمون يعرف المجرمون يعرف المجرمون ওকে, মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন সবাই। এর পরবর্তী শব্দে চলে যাচ্ছি। বাজের বি, সিন ইয়া জের সি, একালিপ টান হবে। জের এর বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, এই জন্য সি কে এখন একালিপ টানতে হবে। বাজের বি, সিন ইয়া জের সি, বি সি। মিম খাড়া জবর মা, একালিপ টান হবে খাড়া জবরের কারণে। হা মিম পেশ হোম। তাহলে উচ্চারণটা কি হলো? বিসিমাহুম, বিসিমাহুম। সকলে বিসিমাহুম,
বিসীমাহুম بسيماهم ওকে মাশাআল্লাহ। এর পরবর্তী শব্দে চলে যাচ্ছি। ফা জবর ফা, ইয়া পেশ কি হয়, ইউ হয়। এখন এটা আমরা দেখতে পাচ্ছি পাশে হামজা সাকিন আছে। তো হামজা সাকিন থাকা মানে হচ্ছে আওয়াজ আটকে যাবে। হামজা কোথা থেকে পড়া হয়, এই যে আমাদের গলা, এই যে যে গলা যেখান থেকে শুরু, এই জায়গাটায় ধাক্কা দিয়ে আওয়াজ আটকে দিতে হবে। যখনই হামজা সাকিন আসবে যে কোনো জায়গায় হামজা সাকিন আসে মানে বুঝতে হবে আওয়াজ আটকে দিতে হবে। তাহলে আমরা এখন আওয়াজটা কিভাবে আটকাবো? ইয়া হামজা পেশে ইউ, ইয়া হামজা পেশে ইউ, ইউ। ফা জবর ফা, ইয়া হামজা পেশ ইউ, ফা ইউ। খ জবর খ, জাল পেশ জু, খজু। ফায়ু খজু, ফায়ু খজু। ইউ আওয়াজ আটকে দিয়ে তারপর আমরা খজুতে চলে যাবো। ফায়ু খজু, ফায়ু খজু। সকলে ফায়ু খজু, ফায়ু খজু। Ayu, 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 ayu. হ্যাঁ, আওয়াজ আটকে দিতে হবে। হামজা সাকিন এখানে আমাদের যে গলার শুরু, এই জায়গাটায় জোরে ধাক্কা দিতে হবে, দিয়ে আওয়াজ আটকে দিতে হবে। আপনি আওয়াজ আটকে দিবেন ফায়ু, ফায়ু, আটকে আটকে যাবে ফায়ু, এইভাবে আওয়াজ আটকে যাবে। এরপরে খজু বলবো, ফায়ু খজু, ফায়ু খজু। সকলে আরো কয়েকবার, ফায়ু খজু। ওকে মাশাআল্লাহ। এরপরে এই বা যেটা এই নুনের সাথে গিয়ে মিলবে, এখানে যে আলিফ আছে এটা পড়া লাগবে না, এখানে যে লামটা আছে এটাও পড়া লাগবে না। বা সরাসরি নুনের সাথে গিয়ে মিলবে এবং গুন্না হবে। এই যে নুনে তারদিদ আছে, নুন আর মিম এই দুইটা হরফে যেখানেই তারদিদ আসবে গুন্না করতেই হবে। গুন্না ছাড়া যাওয়া যাবে না যদি নুন আর মিমে তারদিদ পাই আমরা। তো আমরা এখানে গুন্না করব বা নুন জের বিন, এরপরে নুন জবর না, তাহলে বিন না। ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ দেখা যাচ্ছে, তাহলে এক আলিফ টানতে হবে। বিন না ওয়া, সদ ইয়া জের সি, এখানেও জেরের পর ইয়া সাকিন মাদের হরফ, এই জন্য সি কে এক আলিফ টানতে হবে। তাহলে ওয়াও কে এক আলিফ টানবো, সি কে এক আলিফ টানবো। বিন নাওয়াসি, বিন নাওয়াসি। সকলে বিন নাওয়াসি। এরপরে ওয়াও লামের সাথে কি মিলবে, ওয়াও লাম জবর ওয়াল। এবার হামজা, এই যে এই বাঁকা করে যেটা দেখছেন এরপরে যে জবর আছে তার মানে এটা হামজা। এই হামজা জবরটা আবার কফের সাথে গিয়ে মিলবে, এবং কফ হচ্ছে কলকলার হরফ। কলকলার হরফ কয়টি বলেন তো, মনে আছে কিনা আপনাদের, দেখি কলকলার হরফ কয়টি? পাঁচটি মাশাআল্লাহ। কি কি বলেন এবার, সবাই বলেন, একসাথে বলেন সবাই। জিম দাল। কফ ত বা জিম দাল। তো দেখেন এই যে কফ আসছে, কলকলা কখন করতে হয় বলেন তো সবাই, দেখি মনে আছে কিনা, কলকলা কখন করতে হবে? গলা হরফের উপর তাসদিদ থাকলে। সাকিন থাকলে, তাজদিদ না, সাকিন থাকলে। কলকলার হরফের উপর যখন আপনি সাকিন আসবে, সেটা থামার কারণে হয়ে যাক বা ডাইরেক্ট তো থাকলে কোনো কথাই নেই, সাকিন থাকা লাগবে। সাকিন না থাকলে কলকলা হবে না। তাহলে আমরা এখানে সাকিন পাচ্ছি, তাহলে এখন আমাদের এটা উচ্চারণ করার সময় কলকলা করতে হবে। হামজা কফ জবর আক, আক। এই যে আমাদের গলা, এই যে একদম যে জায়গাটা জিহ্বা শুরু হয়েছে, ওই জায়গাটাকে বলা হয় জিহ্বার গোড়া। ওইটা তার পাশের যে তালু এরকম লেগে যাবে, এইভাবে লেগে যাবে। এরকম লেগে গেলে কফের উচ্চারণ, আর এই পিছনের অংশ উপরের দিকে থাকবে, তাহলে মোটা সাউন্ড হবে। এবং ওখানে লাগার পর ছেড়ে দিবেন, আক। ওখানে লাগিয়ে রাখা যাবে না, ছেড়ে দিতে হবে, আক, আক। ওখানে লাগার পরে মাখরাজ থেকে সরে আসবে, আক। সবাই একটু পড়ি তো, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক। ওকে মাশাআল্লাহ। তাহলে ওয়াও লাম জবর ওয়াল,
হামজা কফ জবর আক, ওয়াল আক। এরপরে দাল আলিফ জবর দা, এখানে এক আলিফ টান দেখা যাচ্ছে, কিন্তু আমাদের তো এখানে থামতে হবে, থামার জায়গা আছে, তাহলে এই জায়গাটুকুর ভিতরে থামার নিয়ম ব্যবহার করতে হবে। থামার নিয়মটা কি আমরা জানি, এক জের, এক জবর, এক জের, এক পেশ, এইগুলোতে থামলে কিভাবে থামতে হয় দেখি, মনে আছে কিনা আপনাদের? সাকিন সাকিন করে করে তিন আলিফ টানতে হবে, সাকিন করে। সাকিন করতে হবে, হ্যাঁ, এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করতে হয়। সবাই 5 বার পড়ি, এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করতে হয়, সবাই 5 বার, এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করতে হয়। থামতে হলে এক সাকিন জবর করতে এক হয়, জের এক এক পেশে থামলে জবর এক সাকিন করতে হয়, এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করতে জের হয়। এক পেশে থামতে হলে সাকিন করতে হয়, এক জবর এক এক জবর এক জের এক পেশে থামতে হলে সাকিন করতে হয়। ওকে, মাশাআল্লাহ। এখন সাকিন করে দিলাম মিমটাকে, মানে এটাকে সাকিন করলাম। এখন আমাদের কি কাজ শেষ নাকি কাজ এখনো বাকি আছে? একটু আছে আরো কাজ। কাজ বাকি আছে, সেটা কি? তার আগে দেখতে হবে টান আছে কিনা। যদি এক আলিফ টান থাকে সেটা কয় আলিফ করে দিতে হবে? 3 আলিফ টানতে হবে। তালিক করতে হ্যাঁ, 3 আলিফ করে দিতে হবে। যদি আমরা টান পাই তার আগে, মনে করেন এটা সাকিন করলাম, ঠিক তার আগে যদি টান পাই, তাহলে এক আলিফ টানটা কয় আলিফ হয়ে যাবে? বলেন, কয় আলিফ হয়ে যাবে? 3 আলিফ। হ্যাঁ, 3 আলিফ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন দাল আলিফ জবর দা, এখানে এক আলিফ টান আছে, তাহলে এখন এই দাকে আমরা কয় আলিফ টানবো? 3 আলিফ টানবো। 3 আলিফ টানবো। আচ্ছা, যদি এই টানটা না থাকতো তাহলে কি করতাম বলেন? তাহলে কি করতাম? তাহলে ওই সাকিন করে ওইভাবে তাহলে শুধু জবরকে আমরা এই সাকিনের সাথে পড়তাম, তখন এরকম পড়তাম, দাল মিম জবর দাম, তখন এইভাবে পড়তাম ওয়াল আকদাম। কিন্তু যেহেতু এক আলিফ টান আছে, তাহলে এটা 3 আলিফ হয়ে যাবে, তখন এখন কিভাবে পড়তে হবে? ওয়াল আকদাম। টান যদি না থাকতো শুধু সাকিনের সাথে মিলিয়ে দিতাম, যেভাবে আমরা এখানে ওয়াউল হামজা ওয়াল পড়েছি, হামজা কবজবর আক পড়েছি, ঠিক এখানে দাল মিম জবর দাম পড়তাম, শুধু মিলাতাম। টান না থাকলে তো টানতে পারবো না, কিন্তু এক আলিফ থাকলে 3 আলিফ দিতে হবে, কিন্তু টান না থাকলে না টেনে শুধু মিলাই দিতে হবে, শুধু সাকিনের সাথে মিলে যাবে। বিষয়টা কি বোঝাতে পেরেছি? জি হুজুর। টান এক আলিফ থাকলে 3 আলিফ দেওয়া যাবে, কিন্তু টান না থাকলে তো টান দেওয়া যাবে না। তাহলে শুধু তখন কি করতে হবে? শুধু সাকিনের সাথে মিলাই পড়তে হবে, যেভাবে আমরা মিলাই পড়ি ঠিক ওইভাবে পড়তে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? বলেন, বুঝতে পেরেছেন? ওকে। যদি এখানে টান না থাকতো তাহলে আমি দাল মিম জবর দাম পড়তাম, এইভাবে পড়তাম ওয়াল আকদাম, কিন্তু যেহেতু টান আছে এক আলিফ, তাহলে এটা 3 আলিফ হয়ে যাবে, ওয়াল আকদাম। সবাই ওয়াল আকদাম। ওয়াল ওয়াল আকদাম ওয়াল আকদাম ওয়াল আকদাম ওয়াল আকদাম এখন আকদাম দয়াকারে দা পড়তে হবে, দাল জবর দয়াকারে দা হয়। এখন যদি দম পড়েন তাহলে তো হবে না, আকদম না, আকদাম আকার পড়তে হবে, দাল জবর দয়াকারে দা হয়। আর দোয়াদ আছে, দোয়াদ যেটা আছে যে এরকম দদ, সেটা দদ জবর দ থাকবে, কিন্তু এটা তো দা পড়তে হবে, ওয়াল আকদাম। সকলে ওয়াল আকদাম। ওকে, মাশাআল্লাহ। এরপরে فبأي آلاء ربكما تكذبان। সকলে ওকে, মাশাআল্লাহ। পরবর্তী আয়াতে আমরা চলে যাচ্ছি। হা খারা জবর হা, এক আলিফ টান হবে, জাল জেরে জি, হা জি, হা খারা জেরে হি, এখানেও এক আলিফ টান হবে, হা দিহি, হা দিহি। সকলে হা দিহি। পুরোটাকে কোনো অর্ধেক খাও, করে দাও, পুরোটা খাবে না বলছি। ওকে, এরপরে জিম জবর যা, হা নুন জবর হান, ওয়াজিব গুন্না,
নুনে মিমে তারদিদ, হরকতের বামে নুনে মিমে তারদিদ থাকা মানে, মানে নুন আর মিমে তারদিদ থাকা মানে গুণনা করাই লাগবে যেখানে আসুক না কেন। সুতরাং আমরা গুণনা করব জিম জবর যা, হা নুন জবর হান, জাহান, নুন জবর না। এবার এই মিম পেশটা এই লামে তারদিদ আছে এটার সাথে মিলাতে হবে, মিম লাম পেশ মুল, তাহলে কি হলো জাহান্নামুল, জাহান্নাম শব্দ, এই শব্দটা হচ্ছে জাহান্নাম, তাহলে জাহান্নামুল। এরপরে লাম জবর লা আছে, দেখেন এখানে একটা লাম জবর লা জবর আছে। এবার তা ইয়া যে তি একালিপ টানতে হবে, এই যে জেরের পর ইয়া সাকিন থাকার কারণে তা ইয়া যে তি কে একালিপ টানতে হবে। তাহলে কি হলো উচ্চারণটা, জাহান্নামুল্লাতি, জাহান্নামুল্লাতি, সকলে জাহান্নামুল্লাতি, 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 هذه জাহান্নামুল্লাতি, جهنم التي এবার আমরা একসাথে এখান থেকে পড়ছি, হাদিহি জাহান্নামুল্লাতি, হাদিহি জাহান্নামুল্লাতি, সকলে হাযিহি জাহান্নামুল্লাতি, হাযিহি জাহান্নামুল্লাতি, হাযিহি هذه جهنم التي জাহান্নামুল্লাতি। هذه আচ্ছা এরপরে ইয়া পেশ ইউ, ইউ এর মতো উচ্চারণ হবে, ইয়া পেশ ইউ, কাফ জালের সাথে গিয়ে মিলবে, কাফ জাল জবর কাল, ইউ কাল, জাল যে জি বা পেশ বু, ইউ কাল রিবু, ইউ কাল রিবু, সকলে ইউ কাল রিবু, ইউ কাল দাল কোথা থেকে পড়তে হবে, এই যে আমাদের দুইটা এখানে যে সামনের দুইটা দাঁত, এখানে আমাদের জিহ্বার আগাটা লাগাতে হবে দিয়ে, ইউ ক্যাল রিবু, ইউ ক্যাল রিবু, ইউ ক্যাল রিবু, সকলে ইউ ক্যাল রিবু, ওকে। এরপরে বাজের বি, এবার এই হা জবরটা এই লামে গিয়ে মিলবে, হালাম জবর হাল, হ্যাঁ বিহাল, বাজের বি হালাম জবর হাল, বিহাল, বাজের বি হালাম জবর হাল, বিহাল। এরপরে এই শব্দটা একটু আগে আমরা পড়েছি যে মুজরিমুনা, এই যে মুজরিমুনা শব্দটা আছে, এই শব্দটা এখানে নিয়ে আসা হয়েছে, মুজরিমুনা আছে। এখন মিম জিম পেশ মুজ, রজের রি, মুজরি, মিম অ পেশ মু, একালিপ টান দেখা যাচ্ছে, নুন জবর না, মুজরিমুনা আছে। থামলে আমরা এখানে থামতে হবে, আমাদের আয়াতের শেষ হয়ে গিয়েছে, তাহলে কিভাবে থামা যায় একটু বলেন তো দেখি, মনে আছে কিনা আপনাদের, নিয়ম একই। হ্যাঁ মুটা একালিপ টান আছে, তাহলে মুটাকে আমরা তিন আলিফ টানবো, আর এখানে এক জবর আছে সাকিন করে দিব, ব্যাস। তাহলে কিভাবে পড়তে হবে, বিহাল মুজে, কলকলা হবে, মুজরিমুন, বিহাল মুজরিমুন, সকলে বিহাল মুজরিমুন, জিমের উচ্চারণ কোথা থেকে হয়, জিবের উচ্চারণটা হয় জিব্বার মাঝখান, মনে করেন এটা, মনে করেন জিব্বার মাঝখান, যদি এটা জিব্বার মাঝখান ধরি, মনে করেন ওপরে যে অংশ থাকে আমাদের দাঁতের মানে মুখের ভিতরে গোশে, তো জিব্বার মাঝখান যদি এটা হয় এরকম ওপরে লেগে যাবে, লাগিয়ে দিয়ে তিনটা হরফ পড়তে হয়, জিম শিন ইয়া, তিনটা, জিম শিন ইয়া, সকলে একটু পড়ি, জিম শিন ইয়া, জিব্বার মাঝখান, এই জিব্বার মাঝখান ঠিক তার সোজাসুজি উপরে লেগে যাবে, ওপরের অংশটাকে তালু বলা হয়, আমাদের মুখের ভিতরে যে অংশ আছে এরকম উপরে, এটাকে তালু বলা হয়, ঠিক ওখানে এভাবে লেগে যাবে। আমি দেখাচ্ছি জিব্বার মাঝখানে, দেখেন এইটা, এইটা ঠিক ওই সোজাসুজি উপরে লেগে যাবে,
লাগিয়ে দিয়ে তিনটা হরফ পড়তে হবে, জিম শিন ইয়া। সকলে জিম শিন ইয়া। শিন ইয়া জিম শিন ইয়া। তাহলে মুজে যখন আমি পড়ছি মুজে, এই মুজটা আমার জিব্বার মাঝখান ওপরে লেগে যাবে, জিব্বার এই মাঝখান ওপরে চলে যাবে, যে জোরে ধাক্কা দিবে, দিলে কলকলা হবে। কলকলা হওয়ার মানে লাগানোর সাথে সাথে, জোরে লাগানোর সাথে সাথে ছেড়ে দিতে হবে, দিলেই কলকলা হবে। মুজে মুজে। জিম কখনো দাঁতে লাগবে না, দাঁতে লাগলে কিন্তু উচ্চারণ হবে না। মুজে মুজে, কোনো দাঁতে লাগবে না, ভিতরে ওপরে নিচে কোথাও না, শুধু জিব্বার মাঝখানটা ওপরের সাথে লাগিয়ে দিতে হবে। মুজে, এবার ছেড়ে দিতে হবে, দিলে কলকলা হবে। মুজে মুজে মুজে। ঠিক আছে। মুজরিমুন, বিহাল মুজরিমুন। সকলে বিহাল মুজরিমুন। বিহাল মুজরিমুন বিহাল মুজরিমুন বিহাল মুজরিমুন। আপনার জিহ্বা কোথায় যাচ্ছে, আপনার মুখের ভিতরে কোথায় কোথায় মুভমেন্ট করছে, কোথায় যে টাচ করছে, এইটা অনুভব করা শিখতে হবে। মানে জিহ্বা নড়াচড়ার ওর সাথে আপনার ব্রেনের অনুভূতি যখন একসাথে কাজ করবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার হরফের উচ্চারণগুলো সঠিক জায়গা থেকে হচ্ছে কিনা। এই জন্য জিহ্বা দেখবেন কোথায় যে লাগছে, আপনি খেয়াল করবেন যে আমি জিম পড়ছি, আচ্ছা জিহ্বার মাঝখানে উপরে লাগছে কিনা, নাকি দাঁতে লাগছে, দাঁতে লাগলে ভুল, রং। আর যদি জিহ্বার মাঝখানে উপরে যে লাগে, লেগে সাউন্ডটা বের হয়, জিম শিন ইয়া এই তিনটা হরফ যদি বের হয় সাউন্ডটা, তাহলে বুঝতে হবে যে কারেক্ট আছে। এই জন্য জিহ্বার সাথে আপনার অনুভূতিকে একত্র করে ফেলতে হবে, ফেলে আপনাকে বুঝতে হবে যে আমার জিহ্বাটা কোথায় যে লাগছে, সঠিক জায়গায় লাগছে কিনা, তাহলে আস্তে আস্তে আপনার হরফ সহি হবে। ঠিক আছে। চেষ্টা করলে ইনশাল্লাহ এটা মানে অসম্ভব কিছু না। কিছুদিন প্র্যাকটিস করলে এটা আপনি অনুভব করতে পারবেন। আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি এবার। আচ্ছা, ইয়া জবর ইয়া, ত ওয়াও পেশ তু, একালিপ টান হবে পেশের বাম পাশে, জজমালা ওয়াও মাদের হরফ, ইয়া তু। ঠিক তারপরেরটাও একই নিয়ম, পেশের পরে ওয়াও সাকিন আসছে, ফা ওয়াও পেশ ফু, এটাও একালিপ টান হবে। ইয়া তু ফু না, ইয়া তু, তটাকে একটু মোটা করে পড়তে হবে। মোটা করার সিস্টেম কি, এই যে জিহ্বার পিছনে যে অংশ আছে এটা একটু উঁচুতে উঠে যায়, মুখের ভিতরে যখন আপনি উঁচুতে উঠাবেন সাউন্ড মোটা আসবে, আর নিচে দিয়ে এই পিছনের অংশ নিচু হলে সাউন্ড চিকুন আসে। তাহলে ইয়াতু, আপনি যখন বলবেন জিহ্বার পিছনের অংশ একটু উঁচু হবে, তাহলে মাখরাজ ত উপর থেকে হয়, এই পিছনের অংশটা উঁচু হবে, তাহলে সাউন্ড মোটা হবে। যে কোনো সাউন্ড, আরবিতে যে কোনো সাউন্ড মোটা করার জন্য জিহ্বার পিছনের অংশ উঁচু, হালকা উঁচু করতে হয় জিহ্বা পিছনের অংশের দিকে, তাহলে সাউন্ডটা মোটা সাউন্ড হয়ে যায়, লাউড হয়ে যায়, মোটা সাউন্ড হয়ে যায়। তাহলে ইয়াতুফুনা, সকলে ইয়াতুফুনা, যখন তা পড়বেন, এই দেখেন ত দাল তা একই জায়গা থেকে পড়া হয়। এই এই যে সামনের দুইটা দাঁত, এটার গোড়ায় যে লাগবে জিহ্বার আগাটা, তো ত দাল তা তিনটা হরফ পড়া হয় একই জায়গা থেকে। কিন্তু তর যখন পড়া হবে তখন জিহ্বার পিছনের অংশ উপরে উঠবে, ওটা সাউন্ড মোটা হবে। কিন্তু তা যখন পড়বো, ওই একই জায়গা থেকে পড়া হচ্ছে, কিন্তু তা যখন পড়বো তখন জিহ্বা একেবারে নিচে থেকে যে উপরে লাগবে এরকম, ওটার উঁচু হবে না। ঠিক আছে। দাল পড়ার ক্ষেত্রেও জিহ্বা ফ্ল্যাট থেকে উপরে যে লাগবে, দাল তা। আর আমি যখন ত পড়বো এরকম হবে, ত ত ইয়াতুফুনা, এইভাবে সাউন্ডটা হবে। ঠিক আছে। অর্থাৎ একই জায়গা থেকে পড়া হচ্ছে, কিন্তু দুইটার তয়ের সাউন্ডটা বের হবে মোটা সাউন্ড করে, তার দাল সাউন্ডটা বের হবে ফ্ল্যাট হয়ে, অর্থাৎ নিচে অবস্থায় যেই মাখরাজ থেকে উচ্চারণটা হয়ে যাবে। সুতরাং এখানে জিহ্বার কারসাজি, জিহ্বা আপনি উপর নিচ করলেই সাউন্ড মোটা নিচে হচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন, কিছুটা এখন একটু অনুভব করতে পারছেন? জি। হ্যাঁ, এই যে আপনাদের বলি মোটা করে পড়েন, কিন্তু মোটাটা পড়বো কি করে সেটার ওয়েটা বলে দিচ্ছি যে কিভাবে মোটা সাউন্ড করতে হয়। ঠিক আছে। তাহলে ইয়াতুফুনা, ইয়াতুফুনা, বারবার ইয়াতুফুনা। ওকে, মাশাআল্লাহ। এবার বাইয়া জবর বাই, নুন জবর না, বাই না। এটা হচ্ছে হা, এই জবরের পরে যে খালি আলিফ আছে। জবরকে টানার একটাই পথ আছে, সেটা হচ্ছে ঠিক জবরের বাম পাশে, আপনি বাম সাইডে একটা খালি আলিফ থাকতে হবে বা আনতে হবে, তখনই জবর টানতে পারবেন। এছাড়া জবর টানার কোনো পথ নেই। আর এই জন্যই জবরের বাম পাশে আমরা যখন খালি আলিফ পাচ্ছি তখনই কিন্তু জবরগুলোকে টেনে পড়ছে।
এছাড়া আর কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে একটা জবর টান হয়। যে এখানে যে আমরা যে এই যে হা জবর হা এই যে আছে, এটাও কিন্তু একালিপ টান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এখানে টানটা হলো না কেন? এই টানটা হলো না যে মাদ্দের হরফের পরে যদি আবার সাকিন বা তাসদীদ যুক্ত হরফ থাকে তখন আর টানটা হয় না, কোনো টানই হয় না। মনে করেন টানের মাদের হরফ আছে, মাদের হরফের পরে আবার সাকিন বা তাসদীদ হরফ আছে, তখন এই মাদ হয় না, না হয় তখন মিলায় পড়তে হয়। এই জন্য এখানে আমরা টানি নাই। কিন্তু এখানে জবরের বাম পাশে খালি আলিফ, একই জিনিস দেখেন, এখানেও হা আলিফ জবর হা আছে, এখানেও হা আলিফ জবর হা আছে, তো টান হবে। কিন্তু এই জায়গাটা টানেনি কেন? এই খালি আলিফটার পরে এই যে মাদের হরফের পরে সাকিন আছে, এই সাকিনটার কারণে এই মাদ ক্লোজ, মাদ হবে না। ঠিক আছে? তাহলে মাদ কখন হয় না? যখন মাদের হরফের পরে সাকিন বা তাসদীদ থাকে, তখন আর মাদ হয় না, তখন সাকিন তাসদীদ মিলায় পড়তে হয়। তো যাই হোক, এখানে আমরা একালিপটা আনবো বাইনাহা, সকলে বাইনাহা। বাইনাহা 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 ওকে, মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন। এবার ওয়াও জবর ওয়া, বা ইয়া জবর বাই, ওয়া বাই, নুন জবর না, ওয়া বাইনা, ওয়া বাইনা, সকলে ওয়া বাইনা। বাইনা বাই বাইনা 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 প্রত্যেকটা শব্দ বানান করে কিভাবে পড়তে হবে সেটা শেখানো হচ্ছে। আপনারা কি করবেন, ওই শব্দ বারবার পড়ে পড়ে চালু করবেন। কৌশল, আপনার পড়া শেখার জন্য কৌশল হচ্ছে এই প্রত্যেকটা শব্দকে আপনি 5 বার 10 বার করে পড়ে চালু করে ফেলবেন। তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা শব্দ রিডিং পড়ে চলে যেতে পারছেন। ব্যাস, এইভাবে রিডিং পড়াই শিখতে হয়, এইভাবে এই সিস্টেম। সাথে সাথে আপনি বানান করা শিখবেন, তারপরে বিভিন্ন কৌশল শিখছেন, নিয়ম শিখছেন, এগুলো মনে রাখবেন আর প্র্যাকটিস করতে থাকবেন। আর শব্দ চালু করবেন করে এবার শব্দগুলোকে একসাথে পড়ে চলে যাবেন। ব্যাস, এইভাবে রিডিং পড়া শিখতে পারবেন আস্তে আস্তে, ইনশাআল্লাহ। এরপরে হা জবর হা, মিম ইয়া জের মি, একালিপ টান আছে হামি। এবার মিম দুই জের মিন, হামি মিন। এখানে তানবিন আছে, তানবিন যখনই আসে, নুন সাকিনার তানবিন, তখনই এজহার, ইকফা, ইদগাম, ইকলাব, এই চারটার যে কোনো একটা নিয়ম হবে। তাহলে এখানে কি হয়েছে এটা আমি বুঝবো কি করে? যখনই তানবিন বা নুন সাকিন আসবে তখন ঠিক তার নেক্সট হরফ দেখতে হবে। দেখেন নেক্সট হরফ এখানে হামজা আছে। হামজা কিসের হরফ? হামজা হচ্ছে এজহারের হরফ। এই জন্য এজহারের নিয়ম কি? এজহারের নিয়ম হচ্ছে যার হরফ আসবে, এজহারের হরফ আসছে, তাহলে এখানে তানবিন কে এজহারের নিয়মে পড়তে হবে। যার হরফ আসবে নিয়মও তার হবে। তাহলে এজহারের হরফ আসছে, নিয়মও হবে এজহার। এজহার মানে হচ্ছে গুণনা করা যাবে না, যা আছে তাই পড়তে হবে, ক্লিয়ার করে পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে, তার মানে গুণনা হয় না। তাহলে যা আছে তাই পড়বো, হামিমিন, হামিমিন, সকলে হামিমিন। হামিমিন হামিমিন মিমিন হামিমিন আমিন এইবার দেখেন হামজা খাড়া জবর আ, একালিপ টান আছে, এরপরে নুন দুই যে নিন আছে, নিন আছে। এখন আবার তো থামতে হবে, তাহলে থামার নিয়ম ব্যবহার করতে হবে। এখানে আমরা কিভাবে থামতে পারি? একটু দেখুন তো, আপনারা বলতে পারেন কিনা, একটু চেষ্টা করেন তো সবাই। একের দিয়ে আন করতে হবে আর আলিফের উপরে যে খালি একালিপ আলিফ টান আছে আচ্ছা, দেখুন দুই জের আছে, চিহ্ন দুই জের আছে, দুই জের আর দুই পেশ, দুই জের আর কি বলেন, দুই জের আর দুই দুই পেশ পেশ থাকলে দুই পেশ, থাকে এইগুলো থাকলেও সাকিন করতে হয়। ওখানে যেমন পড়লাম এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করতে হয়, যেগুলো আসছে, ঠিক দুই জের আর দুই পেশ এইগুলোতে থামলেও সাকিন করতে হয়। তাহলে আমরা 5 বার পড়ি, দুই জের আর দুই পেশে থামলেও সাকিন করতে হয়, দুই জের আর দুই পেশে থামলেও সাকিন করতে হয়, দুই সবাই। জের আর দুই পেশে থামলেও সাকিন করতে হয় দুই পেশে হয় থামলেও সাকিন করতে হয় দুই যে দুই পেশে থাকলেও সাকিন করে পড়তে হয়। ওকে, তাহলে এখান থেকে কিন্তু দুই জবর আসে নাই, দুই জবর এখন চিন্তা করার, দুই জবর আমাদের এখন দরকার নাই। তাহলে দুই জের আর দুই পেশে যখনই আসবে তখন আমরা কি করে থামবো বলেন, কি করে থামবো সেই জায়গাটা? সাকিন করে হ্যাঁ, যখনই এবার সাকিন করেছেন, আরো একটা কাজ বাকি, সেটা কি বলেন তো? তার আগে কি দেখতে হবে? বলেন কি দেখতে হবে? একালিপ টান আছে কিনা টান আছে কিনা। যদি থাকে তাহলে কি করতে হবে? তিনালিপ টান নকল করতে দেখেন তো এখানে টান আছে কিনা, এই যে হামজার উপরে খাড়া জবর আছে, আছে কিনা বলেন। আছে তাহলে এখন এই এক আলিফ টানটা এখন কয় আলিফ দিব? তিন আলিপ তিন আলিফ দিব, হ্যাঁ। ব্যাস, তাহলে কিভাবে থামতে হবে? এই আকে এখন 3 আলিফ টানতে হবে, টানার পর তারপরে এই যে নুন যেটা সাকিন করেছি তার সাথে মিলাই দিতে হবে। তাহলে কেমন হবে?
হামিমিন আন। 3 আলিফ টেনে দিয়েছি। 3 আলিফ টানের নিয়ম কি? এই প্রত্যেকটা আঙ্গুল খোলা, এই মুঠ থেকে এক আঙ্গুল খোলা মানে 1 আলিফ টান। তাহলে 3টা খুললে 3 আলিফ হয়ে যাবে। তাহলে হামিমিন আন, ব্যাস এইভাবে থামতে হবে। তাহলে আমরা এখান থেকে পড়ি ওয়া বাইনা হামিমিন আন, সকলে। وبين حميم وبين حميم وبين حميم وبين حميم وبين حميم حميم মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে টানটা না থাকতো, মনে করেন এখানে এই খাড়া জবর নাই, শুধু জবর থাকতো, হামজার উপর জবর থাকতো, তাহলে আমরা কিভাবে পড়তাম? শুধু, হ্যাঁ, শুধু সাকিনটা জবরটা মিলাই দিতাম, জবরটা এই নুন সাকিনের সাথে মিলাই দিতাম, হামজা নুন জবর আন, ব্যাস। টান নেই তাহলে তো টানা যাবে না। টান থাকলে 3 আলিফ হবে, টান না থাকলে শুধু মিলাতে হবে, শুধু মিলিয়ে পড়ে যেতে হবে, ব্যাস। এই আপনারা কৌশল শিখে গেলেন। অর্থাৎ যখনই আমরা থামার সময় সাকিন করব, তখন আমাকে তার আগে একটু খেয়াল করতে হবে, টান থাকলে 3 আলিফ হবে, না থাকলে শুধু মিলাই দিব, ব্যাস। কিন্তু দেখতে হবে, খেয়াল করতে হবে যে আছে কিনা, থাকলে টানবো, না 3 আলিফ টানবো, না হলে টানবো না, তাহলে 0, শুধু মিলাই দিব। বিষয়টা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু এরকম খেয়াল করতে হবে। জি জি, আমি কিন্তু আপনাদেরকে কেন এরকম ধরে ধরে বোঝাচ্ছি, বুঝতে পারছেন? এর ভিতর থেকে কিন্তু এগুলো শিখে নিতে হবে। এই সূরা রহমান পড়তে পড়তে এই কৌশল সব শিখে নিতে হবে। তাহলে আপনাদের প্রচেষ্টা থাকবে প্রতিদিন আপনাদের ক্লাসের জন্য এটা থাকে যে আপনি নতুন নতুন জিনিস যেগুলো শিখছেন সেগুলো যেন মনে থাকে, লিখে রাখবেন, দরকার হলে এই নিয়মগুলো লিখে রাখতে হয়, নোট খাতা রাখতে হয়, প্রতিদিন তারিখ দিয়ে রাখবেন যে আজকের এই তারিখে এই জিনিস শিখেছি নতুন নতুন, যে আমার আজকে এই জিনিসটা আমার কাছে নতুন, আমি নতুন ভাবে শিখেছি বা নতুন ভাবে জেনেছি, আমার কাছে আজকে এই জিনিসটা সহজ লেগেছে। এইভাবে আপনি লিখে রাখবেন, সহজ যেটা মনে হচ্ছে সেটা সেইভাবে লিখে রাখবেন। লিখে রেখে আপনি ওটা প্র্যাকটিসের সময় দেখবেন। তারপর আরেকটা নতুন আয়াত যখন আপনি নিজে নিজে ট্রাই করবেন, দেখবেন যে আমি নতুন একটা আয়াতে দেখি তো এই নিয়মটা আমি ট্রাই করতে পারি কিনা, আসছে কিনা, দেখি আমি পাচ্ছি কিনা। সেটা আপনি পড়াশোনানোর সময় উস্তাদকে বলবেন যে আমি এই আয়াতের এই জায়গাটা এইভাবে থামছি, ঠিক আছে কিনা দেখেন। দেখবেন আপনার ভুল হলেও আপনি আবার নতুন করে শিখবেন, কারেক্ট হলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ শিখে গেছি। এইভাবেই কিন্তু আপনি শিখতে পারবেন। ভুল হবে কিন্তু আপনি কি, এইভাবে আপনাকে শিখতে হবে। আর এই যে আমরা বারবার শব্দগুলো পড়াচ্ছি কেন, এই শব্দগুলো আপনি যখন 5 বার 10 বার পড়বেন, তখন পড়ার সময় আপনার আর বাদবে না। তাহলে এই পড়ার সময় আপনি সুন্দর করে পড়ে যাবেন, শব্দগুলো পরপর পড়ে চলে যাবেন, আবার নিয়মও ভালো করে শিখলেন, বুঝে গেলেন। এইভাবে আস্তে আস্তে পড়া, আস্তে আস্তে আপনার গতি বাড়বে। আপনার, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে এইভাবে পড়তে হয়, ভয় কেটে যাবে, জড়তা কেটে যাবে, আপনি সুন্দর করে পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ কিছুটা কৌশলী হতে হবে, জি জি শুধু পড়লে হবে না, একটু কৌশল অবলম্বন করতে হবে, কিছু নিয়ম কানুন মাথায় রাখতে হবে কিছু, তারপর অল্প অল্প করে নিজে নিজে চেষ্টা করে যেতে হবে। এই কৌশল করলেই আপনি শিখতে পারবেন। ওকে, আশা করি ইনশাল্লাহ কিছুটা সহজ লাগছে, কিছুটা মনে হচ্ছে যে না আগের থেকে একটু বুঝতে পারছি। এখন আস্তে আস্তে ইনশাল্লাহ পড়তে পারবো, নিজে চেষ্টা করলে বানান করে করে, পারবেন না এরকম? ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কিন্তু এক একটা করে সিঁড়ি ওপরে উঠতেছেন, এবং আপনাদের শেখা, নতুন অভিজ্ঞতা, নতুন সমস্যার সমাধান আপনি বুঝতে পারছেন যে আমাকে এখানে কিভাবে পড়তে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে শিখে নিতে হবে। প্রতিদিনের ক্লাসে অল্প অল্প করে কি করতে হবে, মনে রাখতে হবে, খাতায় লিখতে হবে, মাথায় রাখতে হবে, রেখে আপনাকে পড়তে হবে অল্প অল্প করে। বেশি পড়ার দরকার নেই, কিন্তু আপনি প্রতিদিন শেখেন, প্রতিদিন কৌশলগুলো আয়ত্ত করেন। আমরা যে কৌশলগুলো শেখাচ্ছি, যে কৌশলে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি, আপনি ওই কৌশলটা শিখতে শিখতে ইনশাল্লাহ শিখে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। فبأي آلاء ربكما تكذبان، সকলে। فبأي فبأي آلاء ربكما آلاء ربكما تكذبان। ওকে, এই আয়াতটা তো সহজ। আপনারা এই আয়াতটি বারবার পড়েছেন, এই জন্য এটার বানান করা লাগছে না আমাদের। পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, মিম নুন জবর ম্যান, ওয়ালি ম্যান। এই যে নুন সাকিন আসছে, এখন নুন সাকিন যখনই আসবে আমরা নেক্সট হরফ দেখবো, যে নেক্সট হরফ হচ্ছে খ।
খ এবার কার হরফ খুঁজে বের করতে হবে? খ হচ্ছে এজহারের হরফ। তাহলে তাহলে এখানে নুন সাকিনটা এজহারের নিয়ম করতে হবে। এজহার নিয়ম কি? যা আছে তাই পড়া, কোনো গুণনা হবে না। এই নুন সাকিন তানবিনের যে চারটা নিয়ম, এজহার, ইকফা, ইদগাম, ইকলাব, এর ভিতরে এজহার কোনো গুণনা হয় না। আর একটা গুণনা হয় না, সেটা হচ্ছে ইদগামে বিলা গুণনা। এই দুইটা গুণনা হয় না, বাকিগুলো গুণনা হয়। ঠিক আছে, সুতরাং এজাহার কোনো গুণনা হবে না, যা উচ্চারণ তাই পড়তে হবে। তাহলে ওয়াও জবর ওয়া, লাম জেল্লি, ওয়ালি, মিম নুন জবর ম্যান, ওয়ালি ম্যান। খ আলিফ জবর খ, এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। ফা জবর ফা, খ ফা। ওয়ালি ম্যান খ ফা, সকলে ওয়ালি ম্যান খ ফা, ওয়ালি ম্যান ওয়ালিমান খ ফা। খাফা ولمن ওয়ালিমান خاف খাফা ওয়ালিমান খাফা ولمن ওয়ালিমান خاف খাফা আলিমান ওয়ালিমান ওকে, মাশাল্লাহ। এরপরে দেখেন মিম জবর মা, কফ আলিফ জবর ক, এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এই জন্য। তাহলে মা ক, মিম জবর মা, মা ক মা, মা ক মা। র বা জবর রব, বা জের বি, রব্বি, হা খাড়া জের হি, রব্বিহি, মাকাম রব্বিহি, বারবার, মাকাম রব্বিহি, মাকাম مقام রব্বিহি। ربه মাকাম مقام ربه রাব্বিহি মাকাম বিহি মাকামা রাব্বিহি রব্বিহি মা ক টানতে হবে, কটা টানতে হবে, কেউ একজন টানছেন না। এই যে জোরে পড়ার উপকারিতা, জোরে পড়লে ভুল হবে বলে দিব। কটাকে এক আলিফ টানতে হবে, যে জবরে পড়ে যে খালি আলিফটা আছে, এটা তো আর এমনি এমনি দেয় নাই। শুধু জবর তো কফ জবর কই হয়, কিন্তু এই আলিফটা আসার কারণেই কিন্তু এই কটা এখন টানতে হবে। এটাই হচ্ছে নিয়ম, যে এইটা এখন এটা হচ্ছে এইটার কারণে এই জবরটা টানা হচ্ছে। মাকাম রাব্বিহি, সকলে মাকাম রাব্বিহি। মাকাম রাব্বিহি মাকাম مقام ربه রাব্বিহি মাকাম রাব্বিহি ওকে, মাশাল্লাহ। এবার দেখেন জিম নুন জবর জান গুন্না হবে, এই যে নুনে তারদিদ, নুন আর মিম, এই দুইটা হরফে যেখানেই তারদিদ আসুন না কেন, গুন্না করতেই হবে। নিয়ম আপনার বোঝার দরকার নেই, আপনি গুন্না করবেন ব্যাস। এটাই হচ্ছে কৌশল, এটা হচ্ছে পড়ার কৌশল, যে আমি নিয়ম বুঝতে পারছি না কিন্তু আমি জানি নুন আর মিমে তারদিদ থেকে গুন্না করতে হবে, তাই গুন্না করে দিবেন ব্যাস। এটা হচ্ছে পড়ার কৌশল, পড়ার সময় আপনার এটাই লাগবে। আপনি যদি নিয়ম ভাবতে চান পড়তে পারবেন না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে নুন আর মিমে তাদিদ থাকা মানেই আমাকে গুণনা করে পড়তে হবে। তাহলে জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা খাড়া যাবো তা, একালিপ টান আছে, নুন জেননি, জান্না তা নি আছে, আমাদের আবার থামতে হবে। তাহলে এই জায়গাটুকুর ভিতরে থামার নিয়ম ইউজ হবে। থামার নিয়ম কি? এক জের আছে, এক জেরে থামলে কি হয়? সাকিন হয়। যখনই সাকিন করব তখনই আগে দেখতে হবে টান আছে কিনা। হ্যাঁ আছে, একালিপ খাড়া জবর, এই যে তা খাড়া জবর তা। তাহলে এটা এখন তাটাকে তিন আলিফ টানতে হবে। কেমন হবে? জান্নাতান, সকলে জান্নাতান। এবার পুরো একটা পড়ি একসাথে আমরা। ওয়ালিমান খাফা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সকলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওকে, মাশাআল্লাহ। এরপরে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমান ওকে, মাশাআল্লাহ। তারপরে দেখেন জাল জবর জা, জাল জবর জা, এখান থেকে জাল জবর জা, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান হবে, জা ওয়া। এরপরে তা আলিফ জবর তা, এর উপরে দেখেন একটা তিন আলিফ মাদের চিহ্ন আছে, দেখতে কিছুটা সমুদ্রের ঢেউয়ের মতো। ঠিক আছে, তো সমুদ্রের ঢেউ যখন আসবে তখন তিন আলিফ টানতে হবে। ঠিক আছে,
তাহলে দাওয়াতা, ওয়া এক আলিফ টানবো, তা তিন আলিফ টানবো, দাওয়াতা। এরপরে দেখেন হামজা ফা জবর আফ, আফ, বাতাস বের হতে থাকবে, আফ, আফ, মুখের কাছে না হাত দিলে বাতাস বের হতে থাকবে, তাহলেই আরবির ফা হবে। ঠিক আছে, এটা বাংলায় প বা ফ কোনোটাই না, এটা আফ। এই যে এই জায়গাটা, এই দুইটা দাঁত এই ঠোঁটের এই জায়গাটা, এই ভিজা অংশে লাগবে এবং বাতাস বেরোতে থাকবে, এফ, এফ, এরকম সামনে হাত দিলে বাতাস বেরোতে থাকবে, এফ। নুন আলিফ জবর না, এক আলিফ টান দেখা যাচ্ছে, নুন দুই জের নিন, আফ না নিন। একটু আগে শিখেছিলাম যে দুই জেরে থামলে কি করতে হয়, সাকিন করতে হয়। তখন যখনই সাকিন করেছি তার আগে দেখতে হবে টান আছে কিনা, আছে এক আলিফ, তাহলে তিন আলিফ হয়ে যাবে। কিভাবে থামবো, আফ না, তিন আলিফ টান হবে। ঠিক আছে, তাহলে দাওয়াত আফনান, সকলে দাওয়াত আফনান। দাওয়াতা আফনান, জাওয়াতা আফনান। জালের উচ্চারণটা যেন এখান থেকে হয়, অনেকে এখনো কিন্তু জাল হচ্ছে না। জিহ্বার আগাটা একদম, এই জিহ্বার সামনের অংশটা এই দুই দাঁতের এখানে লাগাতে হবে, রা, রা, নরম করে। এখন যদি যা বলেন তাহলে হবে না, কিন্তু যা বললে জিম হয়ে যাবে। খুব সূক্ষ্মভাবে এই জায়গাটা লাগাতে হবে, রা, রাওয়াত আফনান, সকলে জাওয়াতা আফনান, জাওয়াতা আফনান। মাশাআল্লাহ। এরপর ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওকে, সাইফ ভাই হ্যান্ড রাইজ করেছেন, জি। স্যার, ওই একটা রুল বলছিলেন, মাদ্দের পরে সাকিন মাদ্দ হয় না, কি জানি বলছিলেন, মানে মাদ্দ কখন মাদ্দ হয় না, জি, মাদ কখন মাদ হয় না, একটা রুল বলছিলেন, আমি খেয়াল করি নাই। মাদ কখন উচ্চারণ হয় না আর কি, মাদ মাদ, কখন হয় না, তাই তো? জি 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 জি। আচ্ছা, যখন দেখবেন যে মাদের হরফের পর সাকিন থাকবে বা হ্যাঁ, তাসদিদ থাকবে, মাদের হরফের ঠিক পরেই যে দেখা যাচ্ছে যে প্রথম যে যে চিহ্নটা আছে সেটা সাকিন অথবা তাসদিদ হয়ে গিয়েছে, তাহলে তখন আর একালিক মাদের ওই রুলসটা আর হবে না। ঠিক আছে, আমরা একটু উপরে যে দেখে আসি চলেন, তাহলে বুঝে আসবে। এই যে দেখেন, এই যে জবরের পর এখানে খালি আলিফ আছে, তাহলে এখানে টান হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন জি প্রথম যে এখানে আরেকটা যে এখানে চিহ্ন শুরু হয়েছে সেখানে সাকিন আছে, তাহলে এখন আর এই টানটা হবে না, তখন ডাইরেক্ট শুধু আপনাকে মিলিয়ে পড়তে হবে। অথবা তাজদিদ থাকতে পারে, তাজদিদ থাকতে পারে, অর্থাৎ মাদের হরফের ঠিক পরেই যদি সাকিন বা তাজদিদ পাওয়া যায়, মানে শুরুই হয়েছে সাকিন আর তাজদিদ ওর পরে, তাহলে তখন মাদ আর হবে না। মাদ হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন, এই যে যে তিনটা আমাদের টানের যে যে ধারা, এইগুলো জি কখন স্যার। হবে না, যখন এর পরে যে দেখবেন যে আরেকটা হরফে সাকিন বা তাজদিদ আছে এখানে অপেক্ষা করতেছে, সাকিন বা তাজদিদ, তাহলে স্যার। এই টানটা না হয় তখন ওই জবর জের পেশটাকে আপনি সাকিন বা তাজদিদের সাথে মিলিয়ে পড়বেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝে যাবেন যে কোথায় টানতে হবে কোথায় টানা যাবে না, একালিপ টানটা কোথায় যে টানটা হয় না। ঠিক আছে, ইনশাল্লাহ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আচ্ছা 28 আয়াত পর্যন্ত পড়েছি, 29 আয়াত পর্যন্ত পড়েছি, তাই তো? সরি, 49 আয়াত পর্যন্ত পড়েছি। আচ্ছা, আমরা আরেকটা আয়াত ইনশাল্লাহ পড়ি, তাহলে হয়ে যাবে। ফা ইয়া জের ফি, এক আলিফ টান হবে, হা জের হি, ফি হি, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, ফি হি মা, সকলে ফি হি মা। ফিহিমা, ফিহিমা, ফিহিমা। এরপরে দেখেন আইন ইয়া জবর আই, নুন খাড়া জবর না, নুন জের নি, আইনানি, সকলে আইনানি। আইনানি, আইনা, আইনানি,
তাহলে কি হলো? ফিহিমা আইনানি, ফিহিমা আইনানি, সকলে ফিহিমা এরপরে তা জিম জবর তেজ, কলকলা হবে। এই যে জিম, এটা হচ্ছে কলকলা হরফ। কফ ত বা জিম, এই যে জিম চতুর্থ নম্বর, কলকলা হরফের ভিতর চতুর্থ নম্বর হচ্ছে জিম। তাহলে এখানে সাকিন আছে, কলকলা হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়, আমাদের কলকলা করতে হবে। তেজ, তেজ, র জের রি, তেজ রি, ইয়া খাড়া জবর ইয়া, নুন জের নি, তাজির ইয়া নি আছে, আবার থামতে হবে। তাহলে এই জায়গাটা থামার নিয়ম ব্যবহার করতে হবে। থামার নিয়ম একই, আমরা যেটা শিখেছি, এক জেরে থামলে সাকিন হবে, এর আগে এক আলিফ টান আছে, তিন আলিফ হয়ে যাবে। তাহলে কেমন? তাজরিয়ান, সকলে তাজরিয়ান। তাজরিয়া, তাজরিয়া, তাজরিয়া। তাহলে পুরো আয়াতটি কি হলো? ফিহিমা আইনানি তাজরিয়ান, ফিহিমা আইনানি তাজরিয়ান, সকলে فيهما عينان تجريان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان، সকলে فبأي فبأي آلاء ربكما تكذبان ওকে, মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন সবাই, চমৎকার, মাশাআল্লাহ। আজকে আমরা 51 আয়াত পর্যন্ত পড়লাম, অর্থাৎ 40 থেকে 51 আয়াত, প্রায় 11টা আয়াত আজকে আমরা পড়লাম। আস্তে আস্তে বাড়ছে, আপনাদের পড়ার আয়াত সংখ্যা বাড়ছে, ঠিক আছে? এই তো আস্তে আস্তে এইভাবে আপনারা অনেক আয়াত পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা এই আয়াতগুলো একবার শুনি, তেলাওয়াত শুনি, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام. فبأي آلاء ربكما تكذبان؟ هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن. فبأي آلاء ربكما تكذبان؟ ولمن خاف مقام ربه جنتان. فبأي آلاء ربكما تكذبان؟ ذواتا أفنان. فبأي آلاء ربكما تكذبان؟ فيهما عينان تجريان. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العظيم। এই পর্যন্ত আপনাদের পড়া থাকবে 51 আয়াত পর্যন্ত। আজকে আমরা 41 আয়াত থেকে 51 আয়াত পর্যন্ত আমরা পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই যে কষ্ট করে আপনারা দীর্ঘক্ষণ ধরে কোরআন সাথে কোরআন শেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আপনারা সহিহ শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়া বা প্রার্থনা কামনা করছি। জি, মারুফা আপু হ্যান্ড রাইজ করেছেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর ওয়া রাহমাতুল্লাহ।
সময় আমি একটু নিয়মটা যেভাবে বুঝছি সেভাবে একটু বলি। ওয়াকফের সময় যদি শেষের হরফের সময় এক জবর এক জের এক পেশ থাকে, তখন সাকিন করি। সাকিন করে আমাকে দেখতে হবে বাম পাশে এক আলিফ টান আছে কিনা। বাম পাশে না, ডান পাশে, আপনার হ্যাঁ, ডান সাইডে, ডান দিকে, ডান আগে পাশে আগে। হুম টান আছে কিনা। যদি হুম এক আলিফ টান থাকে তখন আমি 3 আলিফ টান দিব, তাই না হ্যাঁ হুজুর? হ্যাঁ, তিন আলিফ টেনে ওই যে যেটা সাকিন করেছেন ওটার সাথে মিলিয়ে দিবেন। আর হুজুর এই যে 2 জবর 2 পেশ না, যদি টান দুই 2 জের জবর আর দুই পেশ, দুই জের আর দুই পেশ। হ্যাঁ, তখন ও- যদি ডান তখ- পাশে এক আলিফ থাকে তখনও তখন তখনও এক আলিফ টান, আবার তিন আলিফ টান হবে। তখনও 3 আলিফ টান হবে। হ্যাঁ, আর দুই জের এক দুই আলিফ আমি বলি, দুই জের আর দুই পেশে থামলেও সাকিন হয়ে যাবে, এর আগে এক আলিফ থাকলেও সেটা তিন আলিফ হয়ে যাবে। থাকে না। আর যখন দেখবো যে এক আলিফ টান নাই তখন মিলায়ে করতে হবে। হ্যাঁ, শুধু মিলাতে হবে, শুধু আপনি যেমন মিলাবেন। হ্যাঁ, কোনো ডান টান হবে না। করতে হবে, হুম হুম। মান ডান টান এরকম। আর হ্যাঁ যদি হ্যাঁ টান টান তখন তিন মান। আলিফ করে দিবেন। হ্যাঁ, তখন থামার সময় তিন আলিফ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা হুজুর, এটাই আমি ক্লিয়ার ঠিক করলাম। আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।